হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিউটোরিয়াল পয়েন্ট। তো আগের ভিডিওতে আমরা পলিটিক্যাল সায়েন্স উচ্চ মাধ্যমিক যে প্রথম চ্যাপ্টারটা ছিল উচ্চ মাধ্যমিকের, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা, সেই চ্যাপ্টারে আমাদের কী কী পড়তে হবে, কী কী বুঝতে হবে, সেটা নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। এবং আজকে আমরা যে ভিডিওটা নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা হচ্ছে সেই চ্যাপ্টারের যে প্রথম বিষয়টা, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ধারণা, সেটা নিয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। তো আন্তর্জাতিক সম্পর্কের ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন, এটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে এই যে টপিকটা এটা কোথা থেকে আসলো। অর্থাৎ আমরা যদি সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞান নিয়ে যদি একটু আমাদের আলোচনা থাকে বা আমরা একটু যদি চর্চা করি, তাহলে আমরা দেখব এই যে বিষয়গুলি আছে সবগুলোই কিন্তু সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞান বিষয়ের অন্তর্গত। কারণ সোশ্যাল সায়েন্স কি, আমাদের সমাজ, আমাদের সমাজের মধ্যে আমরা একটা সমাজবদ্ধ জীব এবং আমাদের বাঁচতে গেলে আমাদের সমাজের মধ্যে থেকে বাঁচতে হয়। তো সমাজের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তার মধ্যে সবথেকে নবীনতম সংযোজন অর্থাৎ সবথেকে নতুন যে সাবজেক্টটা চলে এসছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। তাহলে এই সমাজবিজ্ঞানের মধ্যে এর আগে কোন কোন বিষয় ছিল সেটা যদি আমরা দেখি, তাহলে দেখবো সেখানে দর্শন ছিল, ইতিহাস ছিল, ইকোনমিক্স ছিল। এবার এগুলো কিভাবে একটি সোশ্যাল সায়েন্সের বিষয়, এটা আমাদের বুঝতে হবে। কারণ দেখো, আমাদের সমাজ বিভিন্ন দর্শনের উপর চলে। আমরা পৃথিবীতে আমাদের প্রচুর দেশ আছে, প্রচুর দেশে প্রচুর রাজ্য আছে, প্রচুর শহর আছে। প্রতিটা শহরে বিভিন্ন রকম সমাজ আমরা দেখতে পারি। আমাদের দেশের যে বিভিন্ন দিল্লি, মুম্বাই বড় বড় শহর আছে, সেখানেই কিন্তু আমরা অনেক রকম সোসাইটি দেখতে পাই। যেরকম মুম্বাইয়ের ধারাবি বস্তি, সেখানে সমাজটা কিন্তু একরকম। আবার আমরা যদি সেরকম কোনো হাই রাইজ সোসাইটি দেখি, সেখানে সমাজটা কিন্তু অন্যরকম। সেখানে লোকের চালচলন আলাদা, বা গরিব লোকদের যে জায়গাগুলোতে তারা থাকে তাদের কিন্তু চালচলন আলাদা। তো দুটো কিন্তু একই এরিয়াতে থাকলেও দুজনের সমাজ কিন্তু মানে দুরকম। তো সমাজবিজ্ঞানের মধ্যে আমরা বিভিন্ন দর্শন দেখতে পাই, যেরকম আমাদের সক্রেটিস ছিলেন, আমাদের বাংলার যদি বলি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারও বিভিন্ন রকম দর্শন ছিল। তো এই দর্শন যে আছে এটা সমাজবিজ্ঞানের একটা একটা অংশ। এছাড়াও যদি আমরা দেখি ইতিহাস, কারণ ইতিহাসে আমরা কি পড়ি, আমরা সমাজ নিয়েই তো পড়ি। যে আকবরের সময় সমাজ কেমন ছিল, ব্রিটিশ আমলে আমাদের সমাজ কেমন ছিল, বর্তমানে আমাদের সমাজ কেমন, সেই আদিম যুগ থেকে আমাদের সমাজটা কেমন করে আজকের জায়গায় আসলো। তো এই সব জিনিসই কিন্তু সোশ্যাল সায়েন্সের অঙ্গ। একইভাবে ইকোনমিক্স বা অর্থনীতি, অর্থনীতি কি, এই যে সমাজের মাধ্যমে যে আমাদের যে আর্থিক লেনদেন, আমার হয়তো একটা জুতোর দোকান আছে, কারো হয়তো একটা ডিমের দোকান আছে, কারো হয়তো মুদির দোকান আছে। তারা একটা সমাজের মধ্যে নিজেদের মধ্যে জিনিসপত্রের আদান প্রদান আর্থিকভাবে ঘটিয়ে তারা যে একটা কি বলবো, একটা সভ্যতা এগিয়ে নিয়ে চলছে, এটাই কিন্তু একটা ইকোনমিক্সের বিষয়। তো ইকোনমিক্স বা অর্থনীতি বা যেটা হচ্ছে আমাদের ইতিহাস বা দর্শন, এই সবগুলো বিষয় কিন্তু আমাদের সমাজবিজ্ঞানের অংশ। সমাজবিজ্ঞানের এছাড়াও আরেকটা অংশ হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স। যেহেতু আমাদের দেশ কী নিয়ে গঠিত, আমাদের দেশ কিন্তু সমাজ নিয়ে গঠিত। অনেকগুলো ছোট ছোট সমাজ নিয়ে একটা দেশ তৈরি হয়। আর ওই সমাজের মানে ইউনিট কারা, আমরা মানুষ। তো এবার কি হচ্ছে, সেই যে দেশগুলো আছে, ছোট ছোট দেশগুলো বা ছোট বড় বিভিন্ন রকম যারা দেশ আছে, সেই দেশগুলো একটা দেশ অন্যের সাথে যে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের আন্তর্জাতিক সম্পর্কটা চলে আসে। এবং যেহেতু এটা খুব রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, রিসেন্ট বলতে কোল্ড ওয়ারের আগে পরে বা এই সময়টায় আমরা এই রিসেন্ট ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি, তার জন্য সমাজবিজ্ঞানের অর্থাৎ স্পেশালভাবে যদি বলি আমরা, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের নবীনতম সংযোজন হলো আমাদের সেই ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আমাদের আন্তর্জাতিক সম্পর্ক। তো প্রথম দিকে আন্তর্জাতিক সম্পর্ক পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটা আলাদা বিষয় হিসেবে এটা নিয়ে যদি পড়াশোনা করা হলেও, বর্তমানে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিন্তু এটা আর নেই। এটা কিন্তু আলাদাভাবে যখন আমরা হায়ার স্টাডিজ করতে যাব, তখন কিন্তু দেখব ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক আলাদাভাবে কিন্তু একটা সাবজেক্ট হিসেবে উঠে এসছে। এবং প্রচুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা নিয়ে রীতিমতো রিসার্চ হচ্ছে, এটা আজকে রীতিমতো একটা গবেষণার বিষয়ে পরিণত হয়েছে। তো আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু এভাবেই একটা বিষয়ে পরিণত হলো। তো এবার আমরা বুঝে নেব আন্তর্জাতিক সম্পর্কের প্রয়োজন পড়লো কেন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে এমন কি আছে যেটা পুরো বিশ্বের দরকার পড়লো, যেটা ছাড়া মানে পৃথিবীর যে বিভিন্ন দেশগুলো আছে তারা একে অপরে চলতে পারলো না, তাদেরকে এই জিনিসটার ওপর তারা শরণাপন্ন হতেই হলো। এইরকম কেন হলো? কারণ আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, দেখব প্রতিটা দেশেই কিন্তু কিছু প্রাকৃতিক সম্পদ আছে, কিছু মানব সম্পদ আছে, অনেক সম্পদে কিন্তু প্রতিটা দেশ কিন্তু পরিপূর্ণ। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও সেই সবগুলো দেশেই কিন্তু কিছু না কিছুর অভাব রয়েছে। এই আন্তর্জাতিক সম্পর্ক এই যে দেশগুলো যে নিয়ে থাকে, সেটা হচ্ছে তাদের যে অভাবগুলো আছে সেটা তারা পূরণ করে এই আন্তর্জাতিক সম্পর্কের পলিসিগুলোর মাধ্যমে।
তার কীভাবে আমরা দেখবো, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্ডিয়া যেরকম আছে, ইন্ডিয়ার কাছে প্রচুর সম্পদ আছে, কিন্তু ইন্ডিয়ার কাছে তত পরিমাণ পেট্রোল বা ডিজেল অর্থাৎ যেটা আমরা খনিজ তেল বলি, সেই খনিজ তেল কিন্তু ইন্ডিয়ার কাছে নেই। ইন্ডিয়া কী করছে, বিভিন্ন যে দেশগুলো আছে মিডল ইস্টে, সেখান থেকে কিন্তু খনিজ তেল নিয়ে আসছে। একইভাবে অন্যান্য অনেক দেশের কাছে কিন্তু সম্পদের কিন্তু অফুরন্ত আছে। যদি আমি মিডল ইস্টের কথাই ভাবি, তাদের কিন্তু কিছু কিন্তু মরুভূমি প্রচুর তেল আছে, সেখানে প্রচুর তেলের খনি, কিন্তু তেল খেয়ে তো তারা বাঁচবে না। তাদের তো ধান মানে চাল গম যা যা দরকার, রুটি আটা, এই জিনিসগুলো তো তাদের লাগবে, তারা তো সেখানে সেটা চাষ করতে পারে না। ঠিক আছে, তাদেরকে কিন্তু অন্য দেশ থেকে সেগুলো আমদানি করতে হবে। অর্থাৎ প্রতিটা দেশ নিজের জনগণের স্বার্থে অন্য দেশের থেকে বিভিন্ন জিনিস কিন্তু আমদানি রপ্তানি করে, বা নিজেদের স্বার্থেও নিজেদের সুরক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে একটা দেশ অন্য দেশের শরণাপন্ন হয়। একইভাবে আমরা যেরকম আমাদের পাড়াতে কি হয়, আমরা যেরকম পাড়াতে থাকি, আমরা যেমন একটা সামাজিক জীব, আমরা কিন্তু আমাদের পাড়ার লোকের কাছেও কিন্তু শরণাপন্ন হই। কখনো বিপদে পড়লে আমরা কিন্তু পাড়ার লোকের কাছে আমাদের সাহায্য প্রার্থনা করি। এবং কারা আমাদের সাহায্য করবে? যাদের সাথে আমাদের রিলেশন ভালো পাড়াতে, যাদের সাথে রিলেশন ভালো তারাই আমাদের সাহায্য করবে। তো এই সব বিষয় নিয়ে কিন্তু একটা রাষ্ট্রর যেটা টার্গেট থাকে, সেটা হচ্ছে সে বিভিন্ন রাষ্ট্রের অন্য রাষ্ট্রের কাছ থেকে তার যে চাহিদা যে জিনিসের চাহিদা সেগুলো তারা নিয়ে স্বাবলম্বী হবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠবে। রিসেন্ট যদি আমরা দেখি, করোনার যে প্রকোপ চলছে, এই সময় কিন্তু প্রচুর দেশের কিন্তু পিপিই কিটের প্রয়োজন ছিল, মাস্কের প্রয়োজন ছিল, আজকে ডেটে ভ্যাকসিনের প্রয়োজন। তো আমাদের ইন্ডিয়া কিন্তু সেই বিভিন্ন দেশকে কিন্তু এইসব দিয়ে সাহায্য করেছে, আবার তার বিনিময়ে কিন্তু ইন্ডিয়াও সেই বিভিন্ন দেশ থেকে কিন্তু সাহায্য নিয়েছে। তার মানে কি, ইন্ডিয়া বিভিন্ন দেশকে যে ভ্যাকসিন দিচ্ছে, তার মানে কিন্তু এটা না যে ফ্রিতে ভ্যাকসিন দিয়ে দিল বা টাকা নিয়ে নিল, যেমন করেই দেখ না কেন, সেই ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটা না যে ভ্যাকসিনটা তাকে এমনি এমনি দিয়ে দিলাম। ভ্যাকসিনটা দেওয়ার উদ্দেশ্য হলো ভ্যাকসিনটা তাকে দিলাম, পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে সেই দেশটা ইন্ডিয়াকে সাহায্য করবে। কারণ এখানে মানে কি বলবো, এটাকে মানে একটা লেনদেন সম্পর্ক, মানে আমি তোমাকে কিছু হেল্প করব, তার বিনিময়ে আমিও তোমার কাছ থেকে কিছু হেল্প আশা করব। এটা একটা লং লাস্টিং ইন্টারন্যাশনাল রিলেশনে চলতে থাকে। আর এভাবেই বিভিন্ন দেশ নিজেদের মধ্যে একটা স্বার্থ রক্ষা করে চলে। তো এই যে জাতীয় স্বার্থ দেশগুলোর মধ্যে থাকে, এই জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য প্রতিটা দেশ কিন্তু তাদের একটা পররাষ্ট্র নীতি ঠিক করে। অর্থাৎ অন্য রাষ্ট্রের সাথে আমি কি ব্যবহার করব, আমার কি নীতি হবে। অর্থাৎ আজকে এসে আমাকে যদি বলে ওকে তুমি গুলি করো, আমি তোমাকে এত কেজি সোনা দেবো, তাহলে কি আমি গুলি করে দেবো? সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো তার কিন্তু নিজস্বতা একটা জিনিস থাকে যে না, আমি আমার লাভের জিনিস তো আমি দেখবই, তার সাথে আমার কিছু নিজস্বতা থাকবে। যেরকম ভারত কিন্তু মানে অন্যান্য রাষ্ট্রের সাথে কিন্তু চুক্তি করে, কিন্তু কখনোই কিন্তু তারা বিভিন্ন যে মানে সাম্প্রদায়িক বা বিভিন্ন রকম জঙ্গি নাশকতা মানে জিনিস সম্পর্কে যে চুক্তিগুলো হয়, সেগুলোতে কিন্তু বিরত থাকে। যেমন পাকিস্তান কি নিজেদের স্বার্থে অন্য দেশকে গুলি মেরে দিচ্ছে, বোম মেরে দিচ্ছে, তাদের কোনো মানে পার্সোনালিটি নেই। কিন্তু ভারত কিন্তু সেরকম দেশ না। ভারত কিন্তু যথেষ্ট রেসপন্সিবল কান্ট্রি। রিসেন্টলি যে আমাদের ইরান বা বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধগুলো হলো, এছাড়াও আমরা দেখলাম যে প্যালেস্তাইন আর হচ্ছে ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হলো, সেখানে কিন্তু ভারতের বন্ধু রাষ্ট্র ইসরায়েল, ভারত কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ইসরায়েলের সাপোর্ট করেনি। ভারত কিন্তু একটা নিউট্রাল সাপোর্ট করেছে। যেহেতু ইসরায়েল প্রথমে বোমা নিক্ষেপ করেছে, সেহেতু ভারত কিন্তু প্যালেস্তাইনের পাশে একটা সামান্যভাবে দাঁড়িয়েছিল। তো এর থেকে বোঝা যায় যে প্রতিটা দেশের কিন্তু একটা নিজস্ব পররাষ্ট্রনীতি থাকে। অর্থাৎ সেই দেশ কিন্তু অন্য দেশকে কখন সাপোর্ট করবে, কিভাবে সাপোর্ট করবে, সেটা কিন্তু হঠাৎ করে মানে যার মনে যা এলো সেভাবে কিন্তু ডিসিশন নেওয়া হয় না। তারপর কিন্তু একটা মানে একটা পাস্ট, একটা অতীতে সেই দেশের সাথে কী সম্পর্ক ছিল, সেই সব নিয়ে ভাবনা চিন্তা করেই কিন্তু ডিসিশনটা নেওয়া হয়। তো এই জিনিসটা আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝি, তাহলে আমরা ভালো করে দেখতে পারবো মানে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বা তার আগের সময় কেমন করে এই পররাষ্ট্র নীতি ঠিক হয়েছে। যদি আমেরিকার কথাই ধরি, আমেরিকার ক্ষেত্রে আমরা কি জানি যে ইউরোপের সেই ইংল্যান্ডের লোক বা বিভিন্ন তাদের যে ফ্রান্স সেই সব দেশের যে লোকগুলো ছিল, তারা কিন্তু আমেরিকায় গিয়ে কিন্তু কলোনি স্থাপন করেছিল। কারণ আমেরিকায় প্রথম কে আগে ছিল, কে আবিষ্কার করেছিল আমেরিকা? ক্রিস্টোফার কলম্বাস। তিনি হচ্ছে আমাদের ওই যে দ্বীপরাষ্ট্র আছে সেগুলো ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছিল, আর আমেরিকো ভেসপুচি সে আমেরিকা আবিষ্কার করেছিল, যে এখানেও একটা এরকম দেশ আছে। সেই অনেক মানে সেটা অলমোস্ট সেই ভাস্কো ডা গামা সেই আমলের কথা। তো তারপর থেকে কিন্তু সেই ইউরোপের কিন্তু বণিকরা কিন্তু সেখানে গিয়ে কলোনি স্থাপন করলো, সেখানে কিন্তু আমেরিকানদের ওপর প্রভাব খাটাতো, রেড ইন্ডিয়ান তাদেরকে বলা হতো, তাদের কিন্তু প্রভাব খাটিয়ে কিন্তু তাদের সেখানে কলোনি স্থাপন করেছিল এবং তাদের উপর কিন্তু অত্যাচার করতো। ধীরে ধীরে কিন্তু আমেরিকা স্বাধীনতা লাভ করলো। লাভ করার পরে অলমোস্ট 1823 খ্রিস্টাব্দে আমরা দেখতে পেলাম যে মনরো যে ছিল, জেমস মনরো, অর্থাৎ যিনি আমেরিকার সেই সময়কার প্রেসিডেন্ট ছিলেন,
তিনি ঠিক করলেন যে তিনি একটা মনরো নীতি একটা পাবলিশ করলেন, অর্থাৎ মনরো ডক্ট্রিন 1823 খ্রিস্টাব্দে। তিনি এটা বললেন যে আমেরিকা অন্য ইউরোপীয়দের প্রতি, অর্থাৎ ইউরোপের বিভিন্ন বিষয়ে, তাদের মধ্যে ছোট ছোট দেশ ছিল জার্মানি, ইটালি, ফ্রান্স, এই যে দেশগুলো আছে তারা কিন্তু নিজেদের মধ্যে প্রায় যুদ্ধে লিপ্ত থাকতো, যে এর এই দাবি দেওয়া, ওর ওই দাবি দেওয়া, বিভিন্ন তাদের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো ছোট ছোট দেশগুলোর মধ্যে। তো আমেরিকা ঠিক করলো যে আমরা আর ওদের বিভিন্ন ইন্টারনাল অ্যাফেয়ারে আমরা নাক গলাবো না। ইউরোপের যে যতগুলো দেশ আছে সেই দেশগুলোর বিভিন্ন রকম তাদের মধ্যে যে কলহ হচ্ছে সেখানে আমেরিকা নাক গলাবে না। একইভাবে ইউরোপীয়রা যেন আবার আমেরিকা এসে কিন্তু সেখানে যেন আবার নতুন করে কোনো কলোনি স্থাপন করা, সেই সব কাজে যেন তারা বিরত থাকে, এই হিসাবে কিন্তু সে একটা ডক্ট্রিন নিয়ে এসেছিল। এবং অলমোস্ট সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মানে আগ পর্যন্ত কিন্তু সেই জিনিসটা কিন্তু মানা হয়েছিল। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পেলাম, অর্থাৎ আমেরিকাকে দেখতে পেলাম সে কিন্তু নিজেকে গুটিয়ে নিল, অর্থাৎ সে বাইরের বিভিন্ন দেশে কি চলছে সেখানে নাক গলাবে না, বাইরের দেশও যেন আমেরিকার যে বিভিন্ন আভ্যন্তরীণ বিষয় বা তার পার্শ্ববর্তী বিষয়ে যেন নাক না গলায়, এরকম একটা কিন্তু আমরা স্টেপ দেখতে পেয়েছিলাম। বাট সেটা কিন্তু সাস্টেন করেনি। কেন সাস্টেন করেনি? কারণ এমন ইন্টারন্যাশনাল রিলেশন এমন একটা জিনিস যেটা ছাড়া চলা সম্ভব না। কারণ কোনো দেশ, যেটাই বললাম একটু আগে, কোনো দেশ স্বয়ংসম্পূর্ণ না, তার কাছে সব কিছু নেই। কারণ আমেরিকার কাছে সব আছে বাট অনেক কিছুই নেই। তার জন্য তাকে কিন্তু বিভিন্ন দেশের সাথে কিন্তু রিলেশন তৈরি করতেই হবে। সে যদি ভাবে আমি নিজে দরজা বন্ধ করে থাকবো, কেউ যদি ভাবে যে আমি দরজা বন্ধ করে থাকবো, আমি কারোর সাথে মিশবো না, আমার সাথে কেউ মিশবে না, এটা কিন্তু সম্ভব না। তাহলে কিন্তু সে মানুষ হিসেবে কিন্তু বাঁচতেই পারবে না। সেই রকম ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে কোনো দেশ কিন্তু দরজা বন্ধ করে থাকতে পারে না। তো সেই তো আমেরিকাও কিন্তু সেই নীতি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। তো এর পরবর্তী সময় দিয়ে তো গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। তারপরে আমরা দেখতে পেলাম যে প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তারপরে শুরু হলো সেই কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার কি মানে, এগুলো নিয়ে তো অনেক বিস্তারিত আলোচনা করাই যায়, কিন্তু যেহেতু আমরা এই পার্টিকুলার টপিকের উপর আলোচনা করছি, সেহেতু এই কোল্ড ওয়ার, ওয়ারশো প্যাক্ট বা ন্যাটো, এসব আমরা আলোচনা করবো, যে সেগুলোকে টাচ করে যাব। পরবর্তী বিষয়ে যখন আমাদের এই টপিকগুলো সম্পর্কে যখন বিস্তারিত পড়াশোনা করতে হবে, তখন এগুলো নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো এবং তোমাদের এই জিনিসগুলো গল্পের মতো, একদম জলের মতো স্পষ্ট করে তুলে ধরবো তোমাদের সামনে। তো আজকে জাস্ট এগুলো টাচ করে যাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি হলো, দুটো পাওয়ার তৈরি হলো। একটা হচ্ছে ইউএসএসআর, অর্থাৎ সেই পূর্বতন রাশিয়া, অর্থাৎ আজকের রাশিয়া, আর তার আগের রাশিয়াটা একটু অন্যরকম ছিল, তাদের পাওয়ার আরও বেশি ছিল। সেখানে আরও অনেকগুলো দেশ একত্রিত হয়ে সেটা একটা কমিউনিজম কান্ট্রি ছিল, অর্থাৎ সেখানে একটা সাম্যবাদ চলতো। এবং আরেক দিকে ছিল ইউএসএ, যে কোনটা করতো, যে ডেমোক্রেসির মানে ডেমোক্রেসি নিয়ে যেটা যারা চিন্তা ভাবনা করতো, যারা ডেমোক্রেসিকে পপুলার করার জন্য চেষ্টা করছিল, সারা পৃথিবীতে ডেমোক্রেসি যেন ছড়িয়ে যায়, এই জিনিসটা তারা কিন্তু এনশিওর করতো। তো ইউএসও একদিকে, আরেকটা হচ্ছে ইউএসএসআর, এই দুটো দেশের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেল। তার কারণ যে সারা পৃথিবীর যে বাকি দেশগুলো আছে, কারণ সেই সময় ভারত, পাকিস্তান, প্রচুর দেশ কিন্তু স্বাধীনতা পাচ্ছিল, এবং কোন দেশ কমিউনিজমের দিকে যাবে না হচ্ছে ক্যাপিটালিজমের দিকে যাবে, মানে ক্যাপিটালিজম না সোশ্যালিজমের দিকে যাবে, এই জিনিসটা নিয়ে কিন্তু কনফ্লিক্ট ছিল। কারণ ইউএসএ কি ছিল, ইউএসএ ছিল ক্যাপিটালিজম, আর আমাদের ইউএসএসআর কি ছিল, সে ছিল আমাদের সোশ্যালিজম। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু অনেক দেশ কিন্তু কনফিউজ ছিল। তো তখন কি করলো, তারা দুটো দেশ কিন্তু নিজেদের পাওয়ার বাড়ানোর চেষ্টা করলো, তারা নিজেরা অন্যান্য দেশের উপর পাওয়ার ক্রিয়েট করার চেষ্টা করলো। ইউএসএ কি করলো, ইউএসএ তৈরি করলো ন্যাটো, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেটা 1949 খ্রিস্টাব্দে। সেটা কি উত্তর আটলান্টিক মহাসাগরের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আমেরিকা বললো, তার মানে আমেরিকার টার্গেট ছিল যে পশ্চিম যে ইউরোপ আছে, সেই পশ্চিম ইউরোপের যে দেশগুলো, তারা যেন তারা যেন ওই ক্যাপিটালিজমের দিকেই যেন থাকে। তো ক্যাপিটালিজমের মতদর্শে যদি তারা চলে, তাহলে কিন্তু ইউএসের যে বিশাল বড় একটা মার্কেট, সেই মার্কেটে যা মানে সেই এখান থেকে যা তৈরি হবে, উৎপাদন হবে, সেটা কিন্তু সেই দেশগুলোতে বিক্রি করতে পারবে। অর্থাৎ তার কারণ যেই দেশে ক্যাপিটালিজম আছে, সে কিন্তু ক্যাপিটালিজম আছে এরকম একটা দেশের সাথে কিন্তু রিলেশন তৈরি করতে সুবিধা হবে। আরেক দিকে চলে আসে সোশ্যালিজম। তো ইউএসএসআরও একইভাবে কিন্তু তারা বিভিন্ন কাজ করেছিল। তো ইউএসএ কী করলো, সেই ন্যাটো তৈরি করলো 1949 সালে। সেখানে তারা ইউকে, এছাড়াও ফ্রান্স, তারপরে বেলজিয়াম, কানাডা, এইসব দেশগুলোকে নিয়ে মেম্বার তৈরি করলো। এবং মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা ডিফেন্স অর্গানাইজেশন, অর্থাৎ সেই যে দেশগুলো আছে, এতগুলো দেশের মধ্যে কোনো দেশকে যদি ইউএসএসআর অ্যাটাক করে, তাহলে পরে কিন্তু সঙ্গে সঙ্গে সেই সবগুলো দেশ ওই দেশের বিরুদ্ধে অ্যাটাক করবে।
তার মানে শুধুমাত্র যদি কানাডাকে কোনো দেশ অ্যাটাক করে, কানাডাকে যদি ইউএসএসআর অ্যাটাক করে, তাহলে কিন্তু তার বদলে ইউএসএসআরকে ওই ন্যাটোর যতগুলো দেশ আছে সবগুলো দেশ মিলে কিন্তু অ্যাটাক করবে। তাহলে এটা একটা কি, এটা এখানে কি হচ্ছে যে যারা ক্যাপিটালিজম ফলো করবে তাদেরকে ইউএসএ একটা ভালো পিছন থেকে ব্যাক একটা তাদেরকে একটা সাপোর্ট দেবে, তাদেরকে তাদের মানে সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে কি হবে, আরও দেশ এটা দেখে উদ্বুদ্ধ হয়ে যে না আমরা তাহলে ইউএসএ শরণাপন্ন হই, তাদের ক্যাপিটালিজম আমরা নিয়ে আসি আমাদের দেশে, তাহলে পরে আমাদেরকে কোনো মিলিটারি নিয়ে চিন্তা করতে হবে না, আমাদেরকে রাশিয়া অ্যাটাক করতে পারবে না। তো এটা দেখার পর রাশিয়াও কিন্তু বসে থাকলো না, অর্থাৎ যে ইউএসএসআর, তারা কি করলো, তারা ওয়ারশো প্যাক্ট 1955 সালে তারা কিন্তু ওরসা প্যাক্ট যেটা ছিল, অর্থাৎ পোল্যান্ডের রাজধানী ছিল ওরসো, সেই ওরসোতে একটা চুক্তি স্বাক্ষরিত করলো। এবং সেখানে কি হলো, সেখানে আলবানিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, ইস্ট জার্মানি, এই যে পূর্ব যে ইউরোপ ছিল, অর্থাৎ পশ্চিম ইউরোপ চলে গেল সেই ক্যাপিটালিজমের দিকে, অর্থাৎ ইউএসএ মুখী হয়ে গেল। আর পূর্ব যে আমাদের কি বলবো ওটাকে, পূর্ব ইউরোপ যে ছিল, সেই পূর্ব ইউরোপ আমাদের হচ্ছে সোশ্যালিজমের দিকে, অর্থাৎ ইউএসএসআর এই দিকে কিন্তু চলে গেল। এবং তারা কি করলো, তারা সেখানে সেই মস্কোতে হেডকোয়ার্টার তৈরি করে তারা কিন্তু সেই জিনিসটা ফলো করলো। এবং এখানেও বলা হয়েছিল যে তাদের ইস্টার্ন ইউরোপের যে ডমিনেন্স পাওয়ার থাকবে দেখাবে, তারা অন্যান্য দেশদের একটা সেফগার্ড দেবে, সিকিউরিটি দেবে। যদি আমেরিকা এবার এখানে বুলগেরিয়া ঢুকে গেছে হচ্ছে আমাদের সেই ওরসো প্যাক্টে, এবার বুলগেরিয়াকে যদি আমেরিকা অ্যাটাক করে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ইউএসআর সেখানে সাপোর্ট করবে। তো এইভাবে কিন্তু পৃথিবীটা কি হলো, দুটো মেরুকরণ হয়ে গেল পৃথিবীর। এক মেরুতে আছে সেই ইউএসএ এবং তার সেই যারা হচ্ছে ক্যাপিটালিজম সেই সব রাষ্ট্রগুলি, আর পৃথিবীর আরেক দিকে হচ্ছে সেই সব রাষ্ট্রগুলি যারা সোশ্যালিজম, এবং তার হেডকে করছে ইউএসএসআর। এরকম দুটো রাষ্ট্রে কিন্তু পৃথিবীটা ভাগ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। সেই সময় কি হলো, এরকম কিন্তু আরও বিভিন্ন গোষ্ঠী এসেছিলো, যেরকম সেন্টো, সিয়াটো, ঠিক আছে, এই গোষ্ঠীগুলো কিন্তু এসেছিলো। এরপরে কি হলো, এই সময় কিন্তু যারা নতুন নতুন স্বাধীনতা পাচ্ছিল, যেরকম ভারত, হ্যাঁ, তো এই দেশগুলো কি হলো, এরা কিন্তু কনফিউশনে পড়ে গেল। এরা চাচ্ছিল না কোনো এক্সট্রিমে যেতে, কারণ দুটোই এক্সট্রিম, ক্যাপিটালিজম একটা এক্সট্রিম, সোশ্যালিজম একটা এক্সট্রিম। তারা চাচ্ছিল একটা নন এক্সট্রিম বা একটা মিডিল, একটা মধ্যপন্থা অবলম্বন করতে। তখন কি হলো, তারা একটা নতুন অর্গানাইজেশন তৈরি করলো, কোন কোন দেশ মিলে, ভারত, ইজিপ্ট, এছাড়াও ইন্দোনেশিয়া, ঘানা, ইউগোস্লাভিয়া, এই দেশগুলো মিলে একটা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, অর্থাৎ একটা মধ্যপন্থা তৈরি করার চেষ্টা করলো। সেটা 1961 খ্রিস্টাব্দে বেলগ্রেডে, ইউগোস্লাভিয়ার যে রাজধানী বেলগ্রেড, সেখানে তারা মিটিং করলো। মিটিং করে এটাকে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট নামে একটা অর্গানাইজেশন চালাবো, যেখানে আমরা না ক্যাপিটালিজমের দিকে ফোকাস করব, না আমরা সোশ্যালিজমের দিকে ফোকাস করব, আমরা এইভাবে একটা অর্গানাইজেশন চালাবো। তো সেখানে ইন্ডিয়ার আমাদের ছিল জওহরলাল নেহরু, ঠিক আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তারপরে ছিল ইন্দোনেশিয়ার সুকর্ণ, ইজিপ্টের গামাল আব্দুল নাসের, ঘানার ছিল কাউমি নামুরা, এবং ইউগোস্লাভিয়ার ছিল জোসেফ বিস্তৃত। তো এই 5 জন মিলে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট চালু করলো। আজকের ডেটে প্রায় অনেক কান্ট্রি, প্রায় 70-80 এর থেকেও বেশি কান্ট্রি কিন্তু এতে কিন্তু অংশগ্রহণ করেছে। অর্থাৎ তারা কিন্তু কোনো এক্সট্রিমে যায়নি যে আমরা ক্যাপিটালিজমও হবো না, সোশ্যালিজমও হবো না। তো এই যে ব্যাপারটা, এই যে টোটাল যে স্টোরিটা, আরেকবার যদি আমি রিক্যাপ করি, তাহলে কি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউএসএর টার্গেট কী ছিল, আমরা কোনো দেশের সাথে কোনো রিলেশন তৈরি করব না, তারাও যেন আমাদের সাথে কোনো নাক না গলায় আমাদের ইন্টারনাল ম্যাটারে। কিন্তু সেটা কিন্তু পারলো না। কি হলো, আস্তে আস্তে প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তারপর দুটো রাইভাল তৈরি হয়ে গেল, একদিকে ইউএসএসআর, একদিকে ইউএসএ। একদিকে চলে আসলো ওয়ারশো প্যাক্ট, ইউএসএসআর করলো, আরেকদিকে চলে আসলো ন্যাটো, যেটা করলো ইউএসএ। তারা দুটো দেশ একদম ওয়ার্ল্ডকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছিল, এবং যখনই ওয়ার্ল্ড দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তখনই কিন্তু যুদ্ধ, আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা। এই জন্য সেটাকে ঠান্ডা লড়াই বলছিল। তো এবার কি হলো, সেই সময় নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট চলে আসলো। তো এবার ব্যাপারগুলো দেখো, এবার কি হচ্ছে, এবার ভারত যদি সেই সময় একা যদি বলতো না আমি ইউএসএর দিকেও যাব না, আমি ইউএসএসআর এর দিকেও যাব না, ভারতের কি অবস্থা হতো, ইউএসএসএ এক গলা থাপ্পড় মারতো, ইউএসএসএ আরেক গলা থাপ্পড় মারতো, ওর অবস্থা একদম কাহিল হয়ে যেত। কিন্তু কি করলো তারা, কয়েকটা দেশ মিলে কিন্তু তারা ন্যাম তৈরি করলো, যার ফলে তাদের কাছে কিন্তু অনেকগুলো দেশের সাপোর্ট আছে। সেই সময় কিন্তু ইউএসএ বা ইউএসএসআর কেউই কিন্তু তাদেরকে কটাক্ষ করতে পারবে না, বা তাদের উপর কিন্তু কোনো স্টেপ নিতে পারবে না। একইভাবে পরবর্তী সময়ে আমরা দেখি যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপ যদি ভালো করে আমরা লক্ষ্য করি, ইউরোপে সেই ছোট ছোট দেশগুলি, সেই আমাদের ইংল্যান্ড, তারপরে হচ্ছে যে গ্রেট ব্রিটেন যেটাকে আমরা বলি, তারপরে ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, এই ছোট ছোট দেশগুলো দেখলো যে আমরা যদি আলাদা আলাদাভাবে ভাগ হয়ে থাকি, তাহলে আমরা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারছি না। তারা কী করলো, নিজেদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি করলো, যার নাম দিল ইউরোপিয়ান ইউনিয়ন। সেই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটাই কারেন্সি, যেটা হচ্ছে আমরা ইউরো বলি। তারা একজোট হয়ে, ইউনাইটেড হয়ে কিন্তু পৃথিবীর কিন্তু বিভিন্ন দেশের কাছ থেকে কিন্তু সুযোগ সুবিধা নিতে থাকলো।
একইভাবে যদি আমরা আসিয়ান কান্ট্রি বলি, সার্ক বলি, এইসব কান্ট্রিগুলোও কিন্তু মানে যে গোষ্ঠীগুলো আছে এরাও কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সে বা ইন্টারন্যাশনাল রিলেশনে কিন্তু একটা গভীর প্রভাব ফেলতে পেরেছিল। তো এইভাবেই কিন্তু আমরা জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে কিভাবে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা অর্থাৎ আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনটা একটা সেই রকম জায়গায় অর্থাৎ একটা বিষয় হিসেবে উঠে এসছে। আজকের দিনে এটা একটা পুরো গবেষণার বিষয়, এটার উপর টোটাল ওয়ার্ল্ড পলিটিক্স সব কিছু ডিপেন্ড করে আছে। জিডিপি, আমাদের ইকোনমিক্সের যে টার্মিনোলজিগুলো আছে সব কিছু ডিপেন্ড করে আছে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলেশনে আমরা তখন কি বুঝলাম, সেই দেখলাম যেটা হচ্ছে স্টেট অ্যাক্টর অর্থাৎ রাষ্ট্র, সেই স্টেট অ্যাক্টরদের নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এই দেশ ওই দেশ, এই দেশ মিলে একটা সংগঠন তৈরি করলো, এসব নিয়ে কিন্তু আলোচনা করলাম। এখন আমরা কি করব, এখন আমরা বুঝবো আজকের ডেটে ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এই স্টেট অ্যাক্টরদের ছাড়াও আরও অনেক দেশ বা আরও অনেক কিন্তু অর্গানাইজেশন আছে, অনেক সংস্থা আছে যারা কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনটাকে কিন্তু মেনটেন করে বা তারা কিন্তু সেটাকে একটা গভীর প্রভাব ফেলতে কিন্তু পারে। তো সেই তারা কারা? তারা হচ্ছে নন স্টেট অ্যাক্টর অর্থাৎ অরাষ্ট্রীয় কর্মকর্তা, যেরকম লিগ অফ নেশনস। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমরা দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে যে পৃথিবীতে অনেক মানে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, প্রচুর লোক মারা গেছে, সেটাকে কন্ট্রোল করার জন্য লিগ অফ নেশন তৈরি হলো। কিন্তু সে তার কথা রাখতে পারলো না, আবার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েই গেল। তারপরে তৈরি হলো আমাদের জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনও। তো এরা হচ্ছে নন স্টেট অ্যাক্টর অর্থাৎ এরা কিন্তু একটা অর্গানাইজেশন হিসেবে কাজ করছে। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে আঞ্চলিক সংস্থাসমূহ, রিজিওনাল সংস্থা, যেরকম আমি বললাম একটু আগে সার্ক, আমাদের বঙ্গোপসাগর এলাকার সার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ, আসিয়ান, G20, G5, এছাড়াও ব্রিক্স, যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা, এই 5টা কান্ট্রি মিলে ব্রিক্স, এইসব সংস্থা কিন্তু এখানে একটা রোল প্লে করে। এছাড়াও যে মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে যেরকম আমাদের পেপসিকো, কোকাকোলা, এছাড়া ফেসবুক, টুইটার, ঠিক আছে, মাইক্রোসফট, অ্যাপেল, গুগল, এই যে সংস্থাগুলো আছে এরাও কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসে কিন্তু একটা মানে একটা ভালো জায়গা কিন্তু মানে তৈরি করে ফেলে। তার কারণ টুইটারকে নিয়ে রিসেন্টলি দেখা যাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে টুইটারের একটা মানে টালবাহানা চলছে, একটা কিন্তু টানপোড়েন চলছে। তো এরাও কিন্তু আজকের ডেটে একটা কিন্তু মানে একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে। এরপরে কি হচ্ছে যে বিভিন্ন মিলিটারি ইউনিয়ন বা ইকোনমিক ইউনিয়ন এরাও কিন্তু এখানে অংশগ্রহণ করে থাকে। এবং এই যে রাষ্ট্রীয় কর্মকর্তা যারা ছিল, স্টেট অ্যাক্টর যারা ছিল, তাছাড়াও যে এই সব যে ছোট ছোট অর্গানাইজেশন বা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন তারাও কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনে তাদেরও কিন্তু একটা অবদান আছে। আজকের ডেটে কিন্তু শুধুমাত্র স্টেট অ্যাক্টর অর্থাৎ সেই রাষ্ট্রপ্রধান, সেই হিটলার, সেই মুসোলিনি, তারাই কিন্তু শুধু দেশগুলোকে লিড করবে না, তারাই কিন্তু ঠিক করে দেবে না যে কি হতে যাচ্ছে। সেখানে কিন্তু এই সব কর্পোরেশন যারা আছে, মাইক্রোসফট, অ্যাপেল, গুগল, এদেরও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা আছে। সেই জিনিসটাও কিন্তু আমাদের বুঝতে হবে এই সেক্টরে অর্থাৎ এই সেগমেন্টে। এবার আমরা বুঝবো আন্তর্জাতিক সম্পর্কের যে সংজ্ঞাতে আমরা কি বলবো। যদি আমাদের পরীক্ষার কোশ্চেন করে যে আমরা আন্তর্জাতিক সম্পর্কের যে সংজ্ঞা সেটা সম্পর্কে আলোচনা করো বা সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? তো সেখানে দেখো বিভিন্ন যে বিভিন্ন যে রাষ্ট্রবিজ্ঞানী আছে বা ইন্টারন্যাশনাল রিলেশন যারা স্পেশালিস্ট আছে, যেরকম আমাদের স্ট্যানলি হফম্যান বা পামার পার্কিন্স, কে জে হলস্টি, তো এরা কিন্তু বিভিন্ন রকম মতবাদ দিয়েছে। তো আলটিমেটলি সবার মতবাদ নিয়ে যেই আলটিমেট মতবাদটাতে আমরা আসবো বা আলটিমেট যেই ডেফিনেশনে আমরা আসবো সেটা এরকম হবে একরকম। কারণ ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা যে এতক্ষণ যা কিছু নিয়ে আলোচনা করলাম সব কিছুই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের মধ্যেই পড়ে। যদি দুটো দেশের মধ্যে রিলেশন দেখি সেটা তো পড়ছি আন্তর্জাতিক সম্পর্কে। দুটো দেশের মধ্যে শান্তি, যেরকম কি করলো সেই ইউএসএ আর ইউএসএসআর এর মধ্যে চাপ, তারা চাপ সৃষ্টি করছে। ইন্ডিয়া বললো না, আমরা আলাদা আলাদা হয়ে যাবো, আমরা নিজেদের মতো করে থাকবো, আমরা শান্তিতে থাকবো। তো শান্তি। যদি যুদ্ধ হয় যুদ্ধ, যদি জনমত হয়, প্রচার হয়, কূটনীতি হয়, বিভিন্ন সংস্থা হয়, যে বললাম বিভিন্ন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন হয়, পারস্পরিক সম্পর্ক হয়, পারস্পরিক বিচ্ছেদ হয়, ক্ষমতা হয়, সবগুলো যত জিনিস ইন্টারন্যাশনাল রিলেশনসের চারপাশে আবর্তিত হয় সব জিনিস নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসের সংজ্ঞাটা তৈরি করতে হবে। তাহলে বইয়ের ভাষায় যদি আমি বলি তাহলে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কারণ এটাই তো মেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা অর্থাৎ স্টেট অ্যাক্টর না, নন স্টেট অ্যাক্টররা এখানে চলে আসবে। কারা কারা? অরাষ্ট্রীয় সংস্থা, যেরকম বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন আছে। এছাড়া যদি বলি বিভিন্ন যেরকম অরাষ্ট্রীয় সংস্থার মধ্যে আরও যারা পড়ছে, জাতীয় সংঘ, লিগ অফ নেশনস, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী, সার্ক,
ইউএনও সরি সার্ক আছে, তারপরে হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আমাদের আসিয়ান, এই যে অরাষ্ট্রীয় গোষ্ঠী, তো বিভিন্ন অরাষ্ট্রীয় সংস্থা এবং প্রতিষ্ঠান, এছাড়া ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, অর্থাৎ আমাদের ফিলোসফি কীরকম, কারণ রাজনৈতিক মতাদর্শের একটা প্রবলেম হয়েছিল। সেই যে আমাদের যেটা বললাম ইউএসএসআর, ইউএসএ চাইছে ক্যাপিটালিজম, ইউএসএ চাইছে সোশ্যালিজম। তো এইখানেই তো একটা সমস্যা, রাজনৈতিক মতাদর্শ। তারপরে যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সংগঠন যতগুলো আছে, স্বার্থগোষ্ঠী, জনমত প্রচার, কূটনীতি, তো এই বিশ্ব বাণিজ্য, ট্রেড, এটা তো আসবেই আসবে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ট্রেড হচ্ছে। এছাড়া সন্ত্রাসবাদ, যেগুলো নিয়ে ইন্ডিয়া প্রায়ই কথা বলছে ইউএনওতে। এছাড়া বিশ্ব পরিবেশও আজকের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একদিকে যদি একটা দেশ প্রচুর পরিমাণে ফ্যাক্টরি তৈরি করে, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে যায়, আর আরেকটা দেশ যদি কন্টিনিউয়াস গাছ লাগিয়ে যায়, তাহলে সেই ব্যালেন্স কিন্তু কখনো সম্ভব না। সব দেশকেই কার্বন এমিশন কমাতে হবে এবং সাথে সাথে গাছটাও লাগাতে হবে এবং গাছকে বড় করতে হবে। তো সেই জিনিসটা যদি করা যায় তাহলে কিন্তু বিশ্ব পরিবেশ ঠিক থাকবে। অর্থাৎ কোনো একটা দেশ যদি চায় যে আমি আমার পরিবেশটাকে ক্লিন করব, সেটা কিন্তু তার নিজের হাতে নেই, তাই কিন্তু অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হতেই হবে। তার জন্য বিশ্ব পরিবেশ একটা ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে একটা মানে একটা আলোচনার বিষয় তো চলেই আসছে। তো বিশ্ব পরিবেশ, তো এই সব বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, এক কথায় যদি বলা যায়। ঠিক আছে, আরেকবার আমরা বুঝে নিচ্ছি। আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান, ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সংগঠন, স্বার্থগোষ্ঠী, জনমত প্রচার, কূটনীতি, বিশ্ব বাণিজ্য, সন্ত্রাসবাদ, বিশ্ব পরিবেশ প্রভৃতির মতো প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক। তো এই জিনিসটার মধ্যে যা যা আমরা পড়ছি, যা যা এটার মধ্যে আবর্তিত হচ্ছে, সব কিছু নিয়ে আন্তর্জাতিক সম্পর্কটা আমাদের বুঝতে হবে। তো আজকের জন্য আমরা এতটুকুই আলোচনা করছি, আন্তর্জাতিক সম্পর্কের একটা ধারণা তোমাদের কাছে একটা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এইরকম ভিডিও আমি আগামী দিনে আরও আনতে চলেছি। এবং নেক্সট যে ভিডিওটা আসবে সেটার টপিক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি। অনেকেই আমরা আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গুলিয়ে ফেলি, তো সেই জিনিসটার মধ্যে যেন আমরা না গুলিয়ে ফেলি। আন্তর্জাতিক সম্পর্ক কি, আন্তর্জাতিক রাজনীতি কি, তার যে পার্থক্যটা সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।